সুপ্রিয় দর্শক, আমরা আজকের কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের সাবেক সদস্য সচিব ভারপ্রাপ্ত এবং ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন আপার সাথে। আপনি তো জানেন যে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা ঘনিয়ে আসছে। আসলে এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আপনার সংগঠনের পক্ষ থেকে এই ধর্মীয় উৎসবে আপনারা কি ভূমিকা রাখছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনার অগ্রযাত্রাকেও ধন্যবাদ আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে। আসলে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসারে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন পূজা মণ্ডপে পূজারীদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা পাহারাদার বসানোর ব্যবস্থা করছি টিম অনুসারে। এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিছু কিছু পুজো মণ্ডপেও আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করতেছি এবং পাশাপাশি আমাদের টিমে যারা রয়েছেন তারাও এই কাজটি করবে এবং ২৭ তারিখ থেকে আমরা তো নিজেরাই ওই পুজো মণ্ডপগুলোকে দেখাশোনা করব এবং আমরা প্রতিটা পুজো মণ্ডপ ঘুরব। জি, আমরা একটু জানতে চাই আপা, জুলাই আন্দোলনের আগে এবং পরে এবং আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার আমলে আপনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, বহুবার জেল খেটেছেন এবং আপনি মাঠে সংগ্রাম করেছেন, একজন সংগ্রামী নেত্রী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। সেক্ষেত্রে এই জুলাই আন্দোলনের আগে পরে আপনার এই দলের পক্ষ থেকে এবং আপনি কর্মীদের নিয়ে কি কতটুকু কাজ করতে পেরেছেন এবং আগামী দিনে এই কর্মীদের নিয়ে আপনি কি ভাবছেন? আসলে জুলাই আন্দোলনের আগে আমরা তো দীর্ঘ ১৭ বছরই আমরা মাঠে ছিলাম, আন্দোলন করেছি এবং জেল, জুলুম, হামলা, মামলার গুমেরও শিকার হয়েছি এবং সার্বক্ষণিকই আমরা আমাদের কাজগুলো মাঠে করেছি আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবং নেতাকর্মীরা এখনো আমরা নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে আছি এবং মাঠে আমরা চাচ্ছি আমাদের তৃণমূল থেকে আমরা যে যারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের দিয়ে যেন আগামীতে তাদেরকে মূল্যায়িত করা হয়। তাদেরকে মূল্যায়িত করলে আগামী দিনে এই দলকে ভালোবেসে আরো অনেক নেতৃবৃন্দ এই দলের জন্য ঝুঁকি নেবে এবং কাজ করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এবার যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে আসলে বিএনপি সেখানে একটা ভরাডুবি হয়েছে ধারণা। আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আপনি? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই ডাকসু নির্বাচনের সাথে আসলে আমাদের জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং এর যে প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এটা আমরা মনে করি না। কারণ ডাকসু নির্বাচন এটা সম্পূর্ণ ভিন্ন নির্বাচন। এটা এই জায়গাটায় আপনারা দেখেছেন যে কিভাবে কারচুপিগুলো হয়েছে এবং জামাতের ভিতর আমাদের যে পতিত সরকারের যে ফ্যাসিস্টরা যে তারা লুকিয়েছিল সেগুলো কিন্তু তাদের প্রকাশিত হয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ওই সময় বলেছে যে এই যে আমাদের অদৃশ্য শত্রু যে তারা আমাদের জাতীয়তাবাদী দলকে বা ধানের শীষকে তারা নিশ্চিহ্ন করার একটা যে পায়তারা করছে এটা কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে এবং আমাদের দৃশ্যপটে কিন্তু আসছে। আজকে আপনারা দেখেন জামাতের ভিতর থেকে বের হয়েছে কিন্তু পতিত সরকারের ফ্যাসিস্টরা, এরা বের হয়েছে। এখানে কিন্তু প্রকৃত জামাত শিবির এরা কিন্তু মিলে এই কাজটা করছে। আপনার এই যে জামাতের আমির যে বলছে যে আমরা তাদেরকে ক্ষমা করে দিছি, তাদেরকে কে মানে এই ক্ষমতা দিচ্ছে যে ক্ষমা করে দেওয়ার? যে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ এই শেখ হাসিনা যে বাংলাদেশের প্রতিটা মানুষকে যে কিভাবে
হয়রানি করছে, তারপর মামলা দিয়ে গুম করে বিভিন্ন রকম আপনার সাংগঠনিক যে প্রতিষ্ঠানগুলো সরকারের, সেগুলোকেও কিন্তু ধ্বংস করছে। আজকে সেই জামাতের মাধ্যমে আবার সেই পতিত সরকার তারা মাথাচাড়া দিয়ে উঠছে। এইখানে এই জায়গাটাই তারা এখানে কারচুপি করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে ওখানে হারানো হয়েছে। যে আপনি তো জানেন যে পিয়ার নির্বাচন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সংগঠন অন্যান্য যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে তারা পিয়ার নির্বাচন চাচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটার একটু দ্বিমত পোষণ করছেন। আসলে পিয়ার নির্বাচন হলে এর সুফল কি আসবে বা কুফল কি হতে পারে বলে মনে করছেন আপনি? এখানে তো আপনারা দেখেছেন যে আমরা 17টা বছরই যুদ্ধ করেছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমাদের জনগণের আশাই ছিল একটা গণতান্ত্রিক সরকার। একটা গণতান্ত্রিক সরকার না হলে বাংলাদেশের কোনো সুষ্ঠু সুশাসন প্রতিফলিত হবে না। তাই জনগণের স্বার্থে, জনগণের জন্য মানুষের ভোটাধিকার যদি প্রয়োগ না করতে পারে, তাদের একটা সরকার আসলে সেই সরকারের যদি জবাবদিহিতা না থাকে, তাহলে কিন্তু জনগণেরও চাহিদা থাকে না। আর পিয়ার পদ্ধতি, এই যে পিয়ার পদ্ধতিটা, এটা আমরা যারা বলি যে পিছনের পথ দিয়ে, মানে পিছনের দরজা থেকে আসা, এইখানে আমরা মনে করি যাদের যোগ্যতা নেই তারাই এই পিয়ার পদ্ধতিটা নিয়ে এইখানে ভোট আপনার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা পায়তারা করছে। আমরা লক্ষ্য করছি আপনি বরিশালের প্রত্যেকটি অলিগলি আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে একটি জল্পনা কল্পনা হচ্ছে যে আফরোজা খানম নাসরিন এখন মানুষের মুখে মুখে। আসলে এই অল্প সময়ে এই জনপ্রিয়তা অর্জনের পিছনে কি কারিশমা? আসলে কারিশমা কোনো কিছুই না। আমি সবসময় চেয়েছি মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থেকে, মানে মানুষের পাশে থাকতে। আসলে আল্লাহর কাছে সবসময় চেয়েছি যে আমি যাতে এমন একটা জায়গায় যেতে পারি যখন একটা সাধারণ মানুষের, সাধারণ নেতাকর্মীর কাজ করতে পারি। আল্লাহ সেই জায়গা থেকে আমাকে অন্তত সেই জায়গাটুকু দিয়েছে। আজকে আমি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছি। এর কৃতজ্ঞতা আল্লাহ এবং সর্বোপরি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং সেই জায়গা থেকে তিনি আমাকে যা নির্দেশনা দিয়েছেন জনগণের পাশে থাকা, আমি সেই জায়গা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি তার নির্দেশনা অনুযায়ী এবং জনগণের পাশে থাকার চেষ্টা করছি। এবং জনগণের যদি কোনো আমি যদি টাকা দিয়ে না পূরণ করতে পারি, কিন্তু আমি নিজে তাদের পাশে থেকে দাঁড়িয়ে থেকে যদি তাদের সমস্যাটুকু মানে অন্তত সান্ত্বনা দিতে পারি, এটাই আমার। আমরা লক্ষ্য করছি আপনি বরিশাল মহানগর প্রত্যেকটা অলিগলি ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন এবং অনেকের মুখে শুনছি আপনি নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হবেন। আসলে কি তাই? আসলে এটা তো তৃণমূলের আমাদের সবারই ইচ্ছা যে এখানে যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতবারও নমিনেশন এখান থেকে সে নিয়েছে, এবারও আমরা আমাদের সর্বস্তরে সবারই চাহিদা যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নমিনেশন নিক এবং আমরা তার জন্য কাজ করব। যদি সেটি না হয় সেক্ষেত্রে তো আমি আমার নেতাকর্মীর জন্য আশা করতেই পারি যে আমি দলের কাছে চাবো যে আমি আমার প্রার্থিতা ঘোষণা করব এবং সর্বোপরি দল হাইকমান্ড যে নির্দেশনা দেবেন, যাকে দেবেন তাকে নিয়েই আমাদের কাজ করতে হবে।